শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ী, আহত বেশ কয়েকজন। মোল্লা কলেজে ভাঙচুর, লুটপাটের চিহ্ন, সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কর্ণফুলী চ্যানেলের অতিথিশালা এখন ভুতুরে বাড়ি। 450 কোটি টাকা পানিতে, বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে জানালো সেতু বিভাগ। এবং ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্টে দিশেহারা বন্দরনগরীর বাসিন্দারা। হাসপাতালে রোগীর চাপ প্রতিরোধে মাঠে নেমেছে সিটি মেয়র শাহাদাত। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদে, সঙ্গে আছি আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা, এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্র এখন যাত্রাবাড়ী। রাজধানীর ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালিয়েছেন কবি নজরুল সরকারি কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এ সময় কলেজটির ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ী ডেমরা এলাকা। আহত হন বেশ কয়েকজন। এ সময় মোল্লা কলেজের বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যায় হামলাকারীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শাস্তির আশ্বাস দেন সেনা সদস্যরা। পরে কিছুটা নিয়ন্ত্রণে আসে উত্তেজনাকর পরিস্থিতি। কবি নজরুল সরকারি কলেজের কিছু সন্ত্রাসী বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাদের কলেজে অতর্কিত হামলা, একেবারে ভাঙচুর। আপনারা দেখতে পাচ্ছেন কলেজের অবস্থা, কলেজে পৌঁছে তারা ভিতরে লুটপাট, কিচ্ছু নেই। আমরা যে কালকে ক্লাস করবো, আমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা, ক্লাস করবো, এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। 2000-এর মতো স্টুডেন্ট এখান থেকে, মানে তারা কালকে গত রাত থেকে প্ল্যান করে এখানে আসছে। এখন ভিতরে এখনো পোলাপান আটকে আছে, এখন ভাঙচুর করতেছে উপরে থেকে। প্রিন্সিপাল বলছে আমাদের সুশিক্ষা দিতে পারে নাই, ওনাদের কি সুশিক্ষা দিতে যায়, আমরা কলেজে ভাঙচুর করছে, এভাবে আগুন ধরাইছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, যাত্রাবাড়ির এখনকার পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। লাবণী, জানতে চাচ্ছি আপনি এখনো কি কলেজের ভেতরে অবস্থান করছেন কিনা জানাবেন, এবং কেমন পরিস্থিতি দেখছেন? সেনাবাহিনী কি আসলেই পুরো ব্যাপারটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছে কিনা? নাফিসা, আমি এখনো কলেজে আছি এবং আমি যদি দেখাই আমার পেছনে দেখতে পাবেন যে এটি একটি ধ্বংসস্তূপের মতো অবস্থা, এবং এটি কিন্তু একটি ল্যাব ছিল, এই কলেজের ল্যাব ছিল। এবং এই যদি আমি এই ওয়ালটির কথা বলি, শুধু এই ওয়ালটি নয়, আমি একদম নিচ থেকে 7 তলা পর্যন্ত প্রত্যেকটি ফ্লোরেই ঘুরেছি। প্রত্যেকটা রুমে কিন্তু একই অবস্থা, এবং প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ফ্যানের একই অবস্থা। এবং এটি একটি ল্যাব, এই ল্যাবের কিন্তু কোনো কিছু নেই, সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এখানে শিক্ষার্থীদের আমি রক্ত দেখছি, পাশাপাশি শিক্ষার্থীরা হয়তো ক্লাস করছিল, কেউ কেউ ব্যাগ ফেলে এখান থেকে চলে গেছে। আসলে যারা একেবারে সাধারণ শিক্ষার্থী তারা তো আতঙ্কিত হয়ে গিয়েছিল। আর আপনি যেটি বলছিলেন, তারা কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলেছে, তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছে এবং শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা যেটি করছিলেন। পুলিশের ডিসি তিনি এসেছিলেন, তিনি যেটি বলেছেন যে এখানে 3 থেকে 4 জন আহত হয়েছেন এবং তারা কিছুটাই গুরুতর, তবে নিহতের কোনো খবর নেই। এবং এছাড়া তিনি যেটি বলেছেন যে তারা কিন্তু শুরু থেকে চেষ্টা করছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, এবং কলেজ কর্তৃপক্ষ, কলেজের যে শিক্ষক যারা আছেন, কলেজ কর্তৃপক্ষ যারা আছেন, তারা একটি অভিযোগ করছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি একটু সঠিক সময় আসতো বা সেনাবাহিনীর সদস্যরা যদি একটু আগে আসতো। বর্তমান সময় আমরা এসেছি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে কমিশনার থেকে শুরু করে কনস্টেবল লেভেল পর্যন্ত সবাই নতুন এসেছে এখানে।
আমরা ছিলাম গ্রামে গঞ্জে পড়েছিলাম। এখন সারা বাংলাদেশ থেকে যে সমস্ত পুলিশ সদস্যরা যাদের প্রাক চরিত্র ভালো, যারা সৎ, যারা ন্যায়নিষ্ঠ, তাদেরকে ভেটিং এর মাধ্যমে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশে পদায়ন করা হচ্ছে। আগে যে সমস্ত পুলিশ সদস্যরা ছিল, আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকায় কি মেসাকার হয়েছে। তো তারা কিন্তু অনেক সেই আমাদের পুলিশ সদস্যরা যারা আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে আপনাদের সাথে ছিল, অনেকে কিন্তু এখন আর নেই। আবার অনেকে আপনারা জানেন এই সমস্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া আছে, অনেক আইনগত প্রক্রিয়া আছে। আমরা সবাই নতুন এসেছি, আপনাদের সাথে কাজ করতে এসেছি, আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু আপনাদের জীবন এবং নিরাপদ সম্পদ, এই নিরাপত্তার নিশ্চিত করার জন্যই আমরা সম্মিলিতভাবে যৌথ বাহিনীর সাথে, আমরা যে যৌথ বাহিনী কাজ করছি, আর্মি, র্যাব, পুলিশ যৌথ বাহিনী কাজ করছে, সেই যৌথ বাহিনীর কাজকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমি আপনাদের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি, আমরা র্যাব, পুলিশ, আর্মি সবাই আপনাদের সাথে আছি। আপনাদের আবারও বলছি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশে যারা নতুন আসছে, আগের কোনো অফিসার ফোর্স কিন্তু এখন আর নেই। আমরা সবাই নতুন, আমরা গ্রামে গঞ্জে থেকে আপনাদের জীবন এবং সম্পদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। আজ থেকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজ এতদ অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা পর্যায়ক্রমে আর্মি, র্যাব, পুলিশ আপনাদের সাথে থাকবে। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা সম্মিলিতভাবে এলাকার আইন শৃঙ্খলা উন্নত করবো ইনশাল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এই যে এই রুমটি, এটি একটি ল্যাব রুম ছিল এবং ল্যাবে সাধারণত শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে কাজগুলো করে থাকে এবং ল্যাবের যে কাজগুলো করে থাকে সেই কাজগুলো করতো। এটি কিছু এখন আর কিছুই অবশিষ্ট নেই। এছাড়া এর উপরে একটি ফ্লোর আছে যেটিতে আমি কিছুক্ষণ আগে গিয়েছিলাম, সেখানে যেটি দেখতে পেরেছি যে সেখানে এই কলেজ কর্তৃপক্ষ যেটি জানিয়েছে এখানে 150 থেকে 200 কম্পিউটার ছিল, যেহেতু সেটা একটি কম্পিউটার ল্যাব ছিল এবং সেখানে কিন্তু আমরা কোনো কম্পিউটার বা কোনো পিসি বা কম্পিউটার সংশ্লিষ্ট কোনো কিছুই দেখতে পাইনি। এবং এখানে যারা আছেন তারা একটি কথা বলেছেন যে ট্রাকে করে এখান থেকে অনেক জিনিস নিয়ে যাওয়া হয়েছে। এবং আমি একটু ফ্যানগুলো থেকে শুরু করে আমি নিচে দেখেছিলাম যে কেটলিগুলোকে দুলিয়ে মুক্ত ফেলা হয়েছে, পাশাপাশি লিফটগুলোকে বিকল করে দেওয়া হয়েছে এবং এই যে এসি থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে এই কলেজের শিক্ষক যারা আছেন তারা একটি কথা বলছেন যে শিক্ষার্থীরা এই ধরনের মারামারিকে কেন্দ্র করে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবে। এটি আসলে এই ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত হবে, এটি আসলে কখনোই তাদের কাম্য না। এবং তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে তারা যেন আসলে তার কলেজ কিংবা কাজী নজরুল বা সোহরাওয়ার্দী এই কলেজগুলো না, অন্যান্য যে কোনো কলেজের ক্ষেত্রে যেন শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে থাকেন এবং তারা যেন এ ধরনের ধ্বংসাত্মক আর কোনো কার্যকলাপে লিপ্ত না হন, এমনটি তারা আশা করছেন। তো আমাদের আরেকজন সহকর্মী আছেন মাহমুদুল হাসান, তার কাছে যাব। মাহমুদ, আপনি যেখানে আছেন সেখানে তো পুলিশের পক্ষ থেকে এখানে যারা শিক্ষার্থী আছে তাদের উদ্দেশ্য করে এবং সাধারণ মানুষকে উদ্দেশ্য করে যে তাদের যে পদক্ষেপ সেই বিষয়ে বিস্তারিত বলা হচ্ছিল, তো আপনার কাছে সবশেষ আর কি তথ্য আছে? লাবণী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। লাবণী, আপনি যেভাবে উপরের যে বর্ণনাটি দিচ্ছিলেন এবং ঘটনার ক্রম যেভাবে বর্ণনা করছিলেন, যে এই মোল্লা কলেজের একজন শিক্ষার্থী মারা গেল এবং তার প্রেক্ষিতে এখানে যে অস্থিতিশীল একটি পরিবেশ সৃষ্টি হলো, এখানকার শিক্ষার্থীরা গিয়ে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজে হামলা চালালো এবং পরবর্তীতে আজকের যে ঘটনা পুরোপুরি ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে এই যে মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে শিক্ষা প্রতিষ্ঠানটি, তো তার
সেই প্রেক্ষিতে পুলিশ কর্মকর্তারা একটু আগে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, তারা কিন্তু বলছেন যে আমরা ডিএমপিতে যারা এসেছি বেশিরভাগই পুলিশের নতুন সদস্য, যারা গ্রামেগঞ্জে অনেকটা দূরবর্তী স্থানে যাদের পোস্টিং ছিল তারাই কিন্তু এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতনের পরে এই রাজধানী শহরে তাদের পোস্টিং হয়। এবং তারা বলছেন যে যেহেতু নতুন একটি প্রেক্ষাপটে আমরা এসেছি এবং মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই প্রেক্ষিতে এই যে ঘটনাটি ঘটেছে এটিকে পুরোপুরি তারা অনভিপ্রেত একটি ঘটনা বলছেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে এখানে। এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই এই হামলা যারা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, কারণ শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর করবে, নিজের হোক বা পরের শিক্ষা প্রতিষ্ঠান হোক, অন্যের হোক, শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই এই ভাঙচুরের আওতার বাইরে থাকা উচিত ছিল, কারণ আগামীকাল যারা ক্লাস করতে আসবেন তারা কিন্তু এই মোল্লা কলেজের সেই পরিবেশটি কিন্তু নেই, অর্থাৎ শিক্ষা জীবন থেকে সবারই একটি নির্ধারিত সময় কিন্তু হারিয়ে যাবে, দীর্ঘদিন বন্ধ থাকবে এই ক্যাম্পাসটি, বা হচ্ছে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে উঠতেও কিন্তু অনেক বড় সময় লাগবে। সেই ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীরা যেন তাদের সর্বোচ্চ সর্বোচ্চ যে মনোযোগ এবং হচ্ছে যে ধৈর্য সেটির পরিচয় দিতে হবে, এবং কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে নেওয়া তাদের উচিত হবে না। এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে পরবর্তীতে যে কোনো ধরনের অস্থিতিশীল যদি কোনো অবস্থার সৃষ্টি হয় এবং আবারও যদি নতুন করে কোনো ভাঙচুরের ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কিন্তু শক্ত অবস্থানে যাবে আইন শৃঙ্খলা বাহিনী। তো এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাই যে এই কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বারবারই দাবি জানাচ্ছেন যেভাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে সেই ঘটনার তারা বিচার দাবি করছেন, এবং তারা বলছেন যে তাদের যে সহপাঠী হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে মারা গেছেন সেই ঘটনাটিরও এক ধরনের তদন্ত দাবি করছেন তারা, যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যে কোনো ধরনের এখানে কেউ জড়িত থাকলে বা কারো দায়িত্বে অবহেলা থাকলে সেই ক্ষেত্রে কিন্তু যেন পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়টি। তো একটু বলে রাখি, বেলা বাজে 4:15টার মতো, এখন কিন্তু সেই ভাঙচুরের মতো বা উত্তেজনাকর কোনো পরিস্থিতি এখানে নেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী, র্যাব, পুলিশ সব বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন, এবং এই যে উন্মুক্ত জনতা যারা রয়েছেন তারা আসলে বেশিরভাগই যাকে বলা হয় যে প্রত্যক্ষদর্শী বা হচ্ছে যে অনুসন্ধানী মানুষ যারা হয়তো বা কৌতূহলবশত এখানে এসেছেন, কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারী বা হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারে এমন কোনো নতুন পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আবারও মনে হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউ বক্তব্য রাখছেন, আমরা তার বক্তব্যটি একটু জানানোর চেষ্টা করব তিনি কি বলছেন, এবং আসলে মোটামুটি ঘটনাটি যেটি ঘটেছে সেই ঘটনাটির হয়তো বা এক ধরনের সমাপ্তি আমরা দেখতে পাচ্ছি। ওইটা বসবেন, পয়সা তোমাদের জানাই দিবেন, তোমাদের যত দাবি দেওয়া আছে ভাই, তোমাদের যত দাবি দেওয়া আছে তোমরা সবাই ওইটা স্যারের সাথে কথা বললে স্যার বুঝতে পারবেন। এখানে দাঁড়ায় থেকে বা জমায়েত করে কোনো লাভ নাই ভাই, কেউ দাঁড়ায় থেকো না, সবাই যে যার বাসায় ফিরে যাও ভাই, কেউ দাঁড়ায় থেকো না, সবাই যে যার মতন বাসায় ফিরে যাও ভাই। শুনছিলেন কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে যে যিনি কথা বলছেন তিনি কিন্তু বলছেন যে ধরনের ঘটনা ঘটেছে সেটি ভাঙচুরের ঘটনা বলি বা হচ্ছে যে চিকিৎসায় যে শিক্ষার্থীটি মারা গেছেন সেই ঘটনায় বলি, প্রত্যেকটি ঘটনার তদন্ত হবে এবং যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই ক্ষেত্রে এখানে অযথা ঘোরাফেরা করে বা হচ্ছে যে আবারও উত্তেজনা সৃষ্টি যাতে না হয় সেই বিষয়ে কিন্তু বারবার আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী তারাও কিন্তু বলছেন যে কোনোভাবেই যেন উত্তেজনা আবারও নতুন করে ছড়িয়ে না পড়ে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি রয়েছে এটির যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এবং এই যে এই এলাকাটির ঘটনাটিকে কেন্দ্র করে পুরো রাজধানী শহরে কিন্তু একদম যানজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে দীর্ঘ সময় ধরে গাড়িগুলো আটকে আছে। এই মুহূর্তে আমরা সেনাবাহিনীর গাড়ি দেখতে পাচ্ছি, সেনাবাহিনীর পক্ষ থেকে টহল চালানো হচ্ছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবার সাধারণ জনতা যারা তাদেরকে সরে যাবার জন্য বলা হচ্ছে।
শুনছিলেন কিন্তু সেনাবাহিনীর নেতৃত্বে যে যৌথ বাহিনী এখানে এসেছেন তারা কিন্তু আর কোনোভাবেই চাইছেন না এত লোকের সমাবেশ বা অবস্থান এখানে হোক। আমি আমার সহকর্মীকে আমি একটু ওই কলেজটির অবস্থা যদি তিনি দেখাতে পারেন, পুরোপুরি কিন্তু এই কাজগুলো ভেঙে ফেলেছেন শিক্ষার্থীরা। এত উঁচুতে কিন্তু নিচ থেকে ঢিল মেরে ভাঙা সম্ভব নয়। শিক্ষার্থী যারা সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে যারা এসেছিলেন তারা এই ভবন ধরে উপরে উঠে যান এবং তারা খুব কাছ থেকে কিন্তু এই গ্লাসগুলো ভেঙেছেন এবং ফ্যানের যে পাখাগুলো সেই পাখাগুলো কিন্তু তারা ভেঙে ফেলেছেন। এবং এই অবস্থা কিন্তু পুরো যে 12তলা যে ভবনটি রয়েছে প্রতিটি ফ্লোরে এই ধ্বংসযজ্ঞের ক্ষতচিহ্ন রয়ে গেছে। এটি একটি ব্যক্তি মালিক বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই ক্ষেত্রে কিন্তু যিনি এটির স্বত্বাধিকারী যিনি মালিক তার পক্ষে কিন্তু এটি খুব বড় এক ধরনের পীড়াদায়ক বিষয় হয়ে দাঁড়ালো। এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে আবারও সচল করা, আবারও এখানে যারা ইঞ্জিনিয়ারিং পড়েন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে তাদের জন্য আবারও শিক্ষা কার্যক্রম শুরু করা সেটি কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়ালো। তারপরও যে ঘটনা ঘটেছে সেটি নিয়ে পড়ে থাকলে হবে না। শিক্ষার্থীদের উচিত হবে তারা যাতে তাদের সর্বোচ্চ তাদের হচ্ছে যে তাদের যে সম্মান আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এবং বর্তমান সরকারের প্রতি সেটি যাতে তারা রাখেন। লাবণী, আপনি বলছিলেন যে পুলিশ কর্মকর্তা কি বলেছেন? পুলিশ কর্মকর্তা তিনি মূলত বলছেন যে যারা হামলা করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা বারবার বলছে যে আইন শৃঙ্খলা বাহিনী আন্তরিক। স্বৈরাচারী সরকারের যে পুলিশ বাহিনী ছিল যারা নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডে ছিল সেই পুলিশ বাহিনী এবং এই বর্তমান যে সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত যে পুলিশ বাহিনী, দুই বাহিনীর ভিতরে আকাশ পাতাল ফারাক রয়েছে। তারা বলছেন এখনকার পুলিশ বাহিনী তারা বলছেন আমরা জনগণের জন্য কাজ করি এবং জনগণের জানমালে কোনো ধরনের হস্তক্ষেপ হলে, কোনো ধরনের হামলা করা হলে সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা জনতা যারা কোনোভাবে কোনো সাধারণ ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। আমরা অপেক্ষায় রয়েছি হয়তোবা স্কুল এই বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষের আমরা একটি বক্তব্য আসলে জানতে চাই তারা কি বলছেন এবং পাশাপাশি শিক্ষার্থীর বক্তব্য আমরা জেনেছি। শিক্ষার্থীর প্রতিনিধি দল একটু আগে গণমাধ্যমে কথা বলেছেন, তারা বলছেন যে কোনোভাবেই যাতে এই ঘটনাটাকে আর বাড়তে দেয়া না হয়। দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা এখানে মোতায়েন রয়েছে, পাশাপাশি কলেজের শিক্ষার্থী যারা তারাও হতাশ। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা নানা বিষয় নিয়ে আন্দোলন করছেন। 7 কলেজের আন্দোলন, গতকাল পলিটেকনিকের আন্দোলন হয়েছে। প্রতিটি আন্দোলনেই কিন্তু শিক্ষার্থীরা তারা হচ্ছে যে তাদের যে তারা চেষ্টা করেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে তাদের দাবিটি আদায় করা হয়। আমরা দেখেছি যে পলিটেকনিকের শিক্ষার্থীরা বেশ কিছুদিন আগে ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেবার পরে তারা কিন্তু আন্দোলন করেছিল যে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের জন্য যাতে সিট বরাদ্দ দেওয়া হয়, পাশাপাশি তাদের পলিটেকনিকের সুবিধাগুলো বাড়ানো হয়। সেই দাবি কিন্তু আমরা তৎক্ষণাৎ দেখেছি। শিক্ষা উপদেষ্টা সহ কারিগরি বোর্ডের সচিব তিনি এসেছিলেন তেজগাঁ 7 রাস্তা মোড়ে, সেটি কিন্তু তাৎক্ষণিক সমাধান হয়ে গেছে। অর্থাৎ শিক্ষার্থীরা নিজেরা যদি এই ধরনের ঘটনাগুলোকে না বাড়ায় সেই ক্ষেত্রে কিন্তু দায়িত্ব নেবার মতো যথেষ্ট মানুষ বাংলাদেশে রয়েছে, সরকার রয়েছে, একটি সরকার রয়েছে। সেই সরকারকে যে মাহমুদ এবং লাবণী আপনাদেরকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। দর্শক, সংবাদের সময় হয়েছে একটি বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। 1 নম্বর গ্লো ক্রিম। নিউজ 24 দেশের সংবাদে আরো একবার স্বাগত। চট্টগ্রামের কর্ণফুলী টানেলকে ঘিরে বিলাসবহুল 7 তারকা মানের নির্মাণ হওয়া অতিথিশালা এখন ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও একদিনের জন্য চালু হয়নি আনোয়ারার পার্কিচরে নির্মিত এই অতিথিশালা।
নগর বিশ্লেষকরা বলছেন 450 কোটি টাকায় নির্মিত এই বিলাসবহুল অতিথিশালা কোনো কাজেই আসবে না। তবে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সেতু বিভাগ। কর্ণফুলী টানেল এলাকা ঘুরে এসে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকায় বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেতু বিভাগ। প্রায় 450 কোটি টাকায় নির্মিত এই অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত 31টি বাংলো। এর মধ্যে একটি ভিআইপি বাংলো নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সফরের কথা মাথায় রেখে। সামনে সুইমিং পুল সহ এমন কিছু নেই যা এই বিলাসবহুল অতিথিশালায় পাওয়া যাবে না। 31টা আছে বাংলা, আর ভবনে একটা সিকিউরিটি ভবন আছে, সিকিউরিটি থাকার জন্য একটা বিল্ডিং আছে, কনভেনশন সেন্টার আছে একটা, মসজিদ আছে একটা বড় মসজিদ। এই অতিথিশালা নির্মাণে বেড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয়, যেটি এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। কর্ণফুলী টানেলকে ঘিরে একের পর এক সাগর পাড়ে নির্মাণ করা হয়েছে অতিথিশালা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্পের কারণে দেশের টাকা হরিলুট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ওখানে হয়তো একটা বা দুইটা ঘর থাকতে পারতো, এই জায়গায় যে বিশাল ব্যয়বহুল একটা প্রকল্প করেছে, এ ধরনের প্রকল্পগুলো করা অন্যায়, এটা দেশের টাকার অপচয়। এখন কিছুটা হলো এটার ব্যয় উদ্ধারের জন্য এটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা, এটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই সমীচীন হবে। সেতু বিভাগের এই কর্মকর্তা বলছেন দ্রুত সরকারি ও বেসরকারিভাবে এই অতিথিশালা পরিচালনার দায়িত্ব দিতে পারলে লোকসান কমে আসবে। পুরো সার্ভিস এরিয়াটা আমাদের কনস্ট্রাকশন শেষ হয়েছে। আমরা এখন বিবে থেকে এটা লিজ দেওয়ার জন্য, লং টার্ম লিজ দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। টানেল দিয়ে গেল অক্টোবর মাসে দৈনিক গড়ে 3500 যানবাহন চলাচল করেছে। অথচ প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল টানেল চালু হলে দিনে 20,719টি যানবাহন চলবে। যানবাহন চলাচল কম হওয়ায় টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের ব্যয় উঠছে না। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ডেঙ্গুর নতুন ভেরিয়েন্ট কসমোপলিটান ডেন2 এর দাপটে তটস্থ চট্টগ্রাম। শহর ছাড়িয়ে দাপট দেখাচ্ছে এখন প্রত্যন্ত গ্রামেও। সিভিল সার্জন বলছেন ডেঙ্গুর এই ভ্যারিয়েন্ট ভয়ানক হওয়ায় মেডিকেলে বেড়েছে রোগীর চাপ। আর অন্যদিকে সিটি মেয়র শাহাদাত নেমেছে ডেঙ্গু প্রতিরোধে। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরও একটি রিপোর্ট। চট্টগ্রামের ডেঙ্গুর নতুন রূপ কসমোপলিটন ডেন2, যার দাপটে কাঁপছে পুরো শহর, ছড়াচ্ছে শহর ছেড়ে গ্রামেও। এই ভেরিয়েন্ট এতটা ভয়ানক যার ফলে মৃত্যু হয়েছে অনেকের। সিভিল সার্জনের তথ্য মতে ডেঙ্গুতে এই ভেরিয়েন্টের ফলে চট্টগ্রামে চলতি বছরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃত্যুর কারণটা যেটা আমরা দেখছি সেটা হলো ডেন2 ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে, সেটার কারণে দ্রুত রোগী খারাপ হয়ে যাচ্ছে এবং জটিলতা সৃষ্টি করতেছে। আর বিশেষ করে যে রোগীগুলো মারা যাচ্ছে সেগুলো এখানে আমরা দেখেছি, স্টাডি করে দেখেছি। কক্সবাজারে ছিল 10 জন, বান্দরবনে ছিল এবং খাগড়াছড়ি ছিল, নোয়াখালীর ছিল, চট্টগ্রাম জেলা ছিল। এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত 4000-এর কাছাকাছি হলেও 2 দিন আগেও এক নারীর মৃত্যু সহ চলতি বছরে ডেঙ্গুতে মারা গেছে 40 জন। এর মধ্যে 21 জন নারী ও 4 শিশু রয়েছে। তবে চট্টগ্রাম মেডিকেল পরিচালক বলছেন ডেঙ্গু রোগীদের বাঁচাতে চেষ্টা ত্রুটি নেই তাদের। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার রয়েছে এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ স্যালাইন। কালকেও আমরা 3000 স্যালাইন পেয়েছি। তারপর এর আগেও ছিল আমাদের 1700 স্যালাইন, এবং কারো যদি প্লাটলেট লাগতেছে আমরা তাদেরকে ট্রান্সফিউশন করতেছে প্লাটলেট। এইদিকে সিটি মেয়র ডাক্তার শাহাদাত ছুটছেন ডেঙ্গু প্রতিরোধে নানা কর্মসূচি নিয়ে, চালাচ্ছেন মশক নিধন কার্যক্রম। আমাদের কার্যক্রম চলছে, প্রতিটা ওয়ার্ডে চলবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। আমি নিজে সেটা মনিটরিং করছি এবং এটা প্রত্যেকটা ওয়ার্ডে কার্যক্রম চলবে এবং আমরা চাই যে এই শহরটা সুন্দর থাকুক।
তবে জনগণ সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? আবারও স্বাগত। বেনাপোলের সাথে তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে সারা দেশের পরিবহন যোগাযোগ। পরিবহন কর্তৃপক্ষের দাবি, বেনাপোল চেকপোস্ট বাস টার্মিনাল পর্যন্ত সকল এসি বাস চলাচলের অনুমতি দিতে হবে। সকল নন এসি বাস বেনাপোল পৌর টার্মিনাল থেকে ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। রোববার এই দাবি নিয়ে যশোরের জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস না পেয়ে ধর্মঘট অব্যাহত রেখেছেন পরিবহন মালিকরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সম্প্রতি বন্দর বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন ভারত বাংলাদেশের মধ্যে সরাসরি চলাচলকারী বাস ছাড়া সব ধরনের বাস 4 কিলোমিটার দূরে টার্মিনাল থেকে চলাচলের নির্দেশ দেন। এরপর গেল শুক্রবার সীমান্ত ঘেঁষা বাস টার্মিনাল বন্ধ ঘোষণা করে পৌর বাস টার্মিনালটি চালু করা হয়। এই ঘটনায় বাংলাদেশ ও ভারতে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি ও টার্মিনাল স্থানান্তরের প্রতিবাদে শনিবার থেকে বেনাপোল রুটে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের দাবি, যাত্রীদের সুবিধার্থে সীমান্ত ঘেঁষা টার্মিনালে যাত্রী ওঠানামার সুযোগ দিতে হবে। আমাদের বাসের কারণের জন্য কোনো জাম সৃষ্টি হচ্ছে না। এটা হলো প্রশাসন ওজারের জন্য আমাদের এই গাড়িগুলো কিন্তু চলে গেছে। ঢাকা কলকাতার যে প্যাসেঞ্জারগুলো আসে এখানে নামাই দিতে পারলে আরামসে তারা চলে যেতে পারে ইন্ডিয়াতে, যার জন্যে এই যানজট মুক্ত থাকে। ধর্মঘটের কারণে ভারত ফেরত ও ভারতগামী যাত্রীরা পড়েছেন বিপাকে। কলকাতা থেকে পেট্রোপোল বর্ডার পর্যন্ত বাস বন্ধ থাকায় আটকা পড়েছেন হাজারো যাত্রী। নিউ মার্কেট থেকে বাস বন্ধর কারণে আমরা ট্রেনে আসছি ইন্ডিয়া থেকে, আবার বর্ডার ক্রস করেও দেখি এখানে বাস বন্ধ। আমি কলকাতা থেকে এসেছি, এসে দেখি গাড়ি এখানে চলে না। এখান থেকে যদি গাড়ি ছেড়তো তাহলে আমার খুব সুবিধা হতো। এই জায়গায় এসে দেখি গাড়ি নেই, কারণ আমরা যে 4 কিলোমিটার কীভাবে যাব, আমাদের একটু সুযোগ সুবিধা করে দেওয়া। পরিবহন ধর্মঘটের বিষয়টি সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক চলছে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাস মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন আমাদের জেলা প্রশাসক স্যারের কার্যালয়ে স্যারের সাথে বৈঠক করেছেন। আমরা আশা করছি খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে 3 থেকে 3.5 হাজার যাত্রী ভারত ও বাংলাদেশে যাতায়াত করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।